বন্ধুরা, আজকে আমরা ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত জার্মান মুভি দ্য লিভ অফ আদার্স এক্সপ্লেন করতে চলেছি, যা একটি অস্কারপ্রাপ্ত মুভি। মুভিতে আমরা একজন উইসলার নামক অফিসারকে দেখতে পাব, যে কিনা একজন স্ট্যাসি অফিসার। উইসলার জার্মান সিক্রেট পুলিশ এজেন্সির হয়ে কাজ করেন। এখানে স্ট্যাসি এজেন্সি বলতে সেই সকল লোকদের বোঝায় যাদের কাজ হচ্ছে দেশের লোকেদের তদন্ত করা, আর উইসলারও একই কাজ করে। কিন্তু যে লোকদের উপর তদন্ত করার দায়িত্ব উইসলারের উপর পড়ে, তার সাথে জড়িয়েই উইসলারের জীবনের পুরো জীবনই বদলে যায়। তো কি হয় উইসলারের সাথে, আর কেনই বা তার জীবন বদলে যায়, তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় ১৯৮৪ সালকে দেখিয়ে, যেখানে আমরা একটি ডিটেনশন সেন্টারকে দেখতে পাই, আর সেই সেন্টারের ক্যাপ্টেন উইসলার ছিল। এছাড়াও উইসলার একটি স্ট্যাসি কলেজের শিক্ষকও ছিলেন, যিনি কিনা তার শিক্ষার্থীদেরকে কেস সম্পর্কে নানা কিছুই শেখাতেন। উইসলার যখন তার নতুন কেস সম্পর্কে তার শিক্ষার্থীদেরকে বলে, তখন তার এইসব কথা শুনে একজন শিক্ষার্থী বলে, আমার মতে বন্দীদেরকে এভাবে রাতে জাগিয়ে রাখাটা নির্দয়জনক কাজ। এটা শুনে উইসলার বলে, যদি আমরা সেই নিরপরাধী লোকটিকে এভাবে রাত জাগিয়ে রাখি, তাহলে সে নিশ্চয় অনেক বেশি রেগে যাবে, কারণ সে জানে তার কোনো দোষই নেই। কিন্তু লোকটি যদি আসলেই অপরাধী হয়, তাহলে সে হয়তো কান্নাকাটি করবে, তা না হলে চুপচাপ হয়ে যাবে। এতে করে বোঝা যাবে যে কে আসল অপরাধী। উইসলার যখন লেকচার দেওয়া শেষ হয়, তখন কলেজে তার সাথে দেখা করার জন্য তার এক বন্ধু, যে কিনা কালচার ডিপার্টমেন্টের হেড, সে চলে আসে, যার নাম হচ্ছে অ্যান্টন। অ্যান্টন উইসলারকে সন্ধ্যায় থিয়েটারে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ সেখানে তাদের মিনিস্টার ব্রুনো আসবে। তো সন্ধ্যায় তারা যখন থিয়েটারে যায়, তখন সেখানে উইসলার বিখ্যাত লেখক জিওর্গ ড্রেইমারকে দেখতে পায়। তার লেখার অনেক জনপ্রিয়তা, কিন্তু তারপরও উইসলার তাকে এক বিন্দুও পছন্দ করত না। এদিকে অ্যান্টন যখন মিনিস্টারের সাথে দেখা করে, তখন মিনিস্টারও তাকে বলে, আমারও জর্জ এবং তার গার্লফ্রেন্ডের উপর সন্দেহ হয়, আর এই কারণেই সে জর্জ এবং তার অ্যাক্টর গার্লফ্রেন্ড মারিয়ার উপর নজর রাখার দায়িত্ব অ্যান্টনকে দিয়ে দেয়। ওদিকে জর্জের বন্ধু এবং থিয়েটারের ডিরেক্টর অ্যালবার্টকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছিল, যার জন্য তারা কোনো কাজই পাচ্ছিল না। জর্জও চাচ্ছিল যেন তাদের মুক্ত করে দেয়া হয়, কিন্তু হ্যামস এসবে মোটেও রাজি ছিল না। পরদিনই আমরা উইসলারকে দেখতে পাই, যে কিনা সুযোগ বুঝে জর্জের বাড়ি গিয়ে মাইক লাগিয়ে দেয়, আর তাকে এই কাজটি করতে জর্জের যে প্রতিবেশী দেখে ফেলে, তাকে উইসলার শাসিয়ে দিয়ে আসে। ওইদিকে জর্জ যখন অ্যালবার্টের কাছে যায়, তখন সে দেখতে পায় অ্যালবার্ট কোনো কাজ না পাওয়ায় একেবারে মরিয়া হয়ে উঠেছে। তাই অ্যালবার্টকে সান্ত্বনা দিতে জর্জ তাকে বলে, মিনিস্টার হ্যামস কথা দিয়েছে যে সে তোমাকে ব্লক লিস্ট থেকে মুক্তি দিবে। আসলে তখনকার সময় জার্মানি দুটি অংশে ভাগ ছিল, একটি ছিল ইস্ট এবং অন্যটি ওয়েস্ট জার্মানি। ইস্ট জার্মানিতে সোভিয়েতের রাজত্ব চলছিল, আর তাই জর্জের মতো মুক্ত মানুষের সেখানে থাকা পছন্দ করতেন না। তো নিজেদের জন্মদিনের জন্য তৈরি হওয়ার আগেই মারিয়া জর্জকে একটি টাই গিফট করে, কিন্তু জর্জ টাই পরতে পারত না, যার কারণে সে টাই পরতে সাহায্যের জন্য তার সেই প্রতিবেশীকে ডেকে নিয়ে আসে, যে কিনা অনেক ভয় পেয়েছিল। তাই কোনো মতে সে জর্জকে টাই পরিয়ে সেখান থেকে চলে যায়। তো পার্টি শুরু হলে অনেক মানুষ তাদের বাড়িতে আসে, কিন্তু জর্জ দেখতে পায় অ্যালবার্ট একা বসে আছে, যার কারণে সে অ্যালবার্টের কাছে চলে যায় এবং তার সাথে কথা বলে। এদিকে জর্জের আরেক বন্ধু পলের একজনের সাথে লড়াই হয়ে যায়, যার মতে স্ট্যাসি ইনফর্মার এই পার্টিতে ঘোরাঘুরি করছে, যাদের জন্য অ্যালবার্টের আজ এমন হাল। এরপর পল সেখান থেকে রাগ করে চলে যায় এবং যাওয়ার আগে সে জর্জকে বলে, তুমি আমাকে তখনই কল করবে যখন ওইসব লোকেদের জবাব দেওয়ার সাহস তোমার মধ্যে জন্ম নেবে। এদিকে তাদের সকল কথাই উইসলার শুনছিল। রাতে সকলে যখন চলে যায়, জর্জ এক এক করে সবগুলো গিফট খোলা শুরু করে, আর তখন সে অ্যালবার্টের দেওয়া গিফটটিও দেখতে পায়, যা কিনা একটা মিউজিক সিট ছিল। তো এরই মাধ্যমে মারিয়া আর জর্জ একে অপরের কাছাকাছি হয়ে যায়। ওদিকে উইসলার তাদের সকল কথা নোট করে ফেলে এবং সময় হয়ে গেলে নিজের ডিউটি শেষ করে। আসলে উইসলার জানত যে হেমস মারিয়ার সাথে জোর জবরদস্তি করত, কিন্তু মারিয়া কিছু করতে পারত না, কারণ এতে করে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আর তাই উইসলারকে এসব নিয়ে মাথা না ঘামিয়ে জর্জকে হেমসের রাস্তা থেকে সরানোর কাজ দেওয়া হয়। সেই রাতে হেমস যখন মারিয়াকে আবারও নিজের গাড়িতে উঠতে বলে এবং জোর জবরদস্তি করার জন্য, তখন উইসলার রিপোর্টে না লিখে এমন কিছু করে যাতে এসব ঘটনা জর্জ জানতে পারে। সেই দিন জর্জ মারিয়াকে হেমসের সাথে দেখে ফেলে এবং এও জানতে পারে
প্রতি উইকে হেমস মারিয়ার দ্বারা নিজের চাহিদা মেটায়। এভাবেই ইউসলার জর্জের জায়গায় নিজেকে কল্পনা করে এবং তার মতো করে সবকিছু চিন্তাভাবনা করা শুরু করে দেয়। উইসলার যখন জর্জের বাসায় যেত তখন সেখানে কেউ থাকত না, আর সেখানে গিয়ে সে জর্জের বই পড়ত। পরদিন সকালে জর্জের একটা কল আসে, যেখানে তাকে জানানো হয় তার বন্ধু অ্যালবার্ট আত্মহত্যা করেছে। এই শোকে জর্জ তার বন্ধুর দেওয়া মিউজিকটি প্লে করে, আর এসব দেখে উইসলার নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন উইসলারের সাথে একটি বাচ্চার দেখা হয়, যে কিনা তাকে জিজ্ঞেস করে, আপনি স্ট্যাসির সাথে কোনো কাজ করেন? যা শুনে উইসলার বলে, তুমি স্ট্যাসি সম্পর্কে কি করে জানো? যা শুনে ছেলেটি বলে, আমার বাবা বলেছে স্ট্যাসি অনেক খারাপ জিনিস, তারা নিরীহ মানুষকে ধরে নিয়ে যায়। এইসব কথা শুনে উইসলার একবার চেয়েছিল ছেলেটিকে জিজ্ঞেস করতে যে ছেলেটির বাবা কে, কিন্তু তারপর সে উপলব্ধি করেছে যে আসলে ইস্ট জার্মানির মানুষ কেন স্ট্যাসিদের এত অপছন্দ করে। পরদিন রাতে মারিয়া হ্যামসের সাথে দেখা করতে যায়, কিন্তু তার আগেই জর্জ তাকে আটকে দেয়। এরপর মারিয়াকে বলে, তোমার কোনো দরকার নেই জোর করে মনের বিরুদ্ধে হ্যামসকে খুশি করার। যা শুনে মারিয়া তাকে বলে, আমাদের দুজনেরই এখানে থাকতে হলে তাদের মতো মানুষের প্রয়োজন, কারণ তারাই ডিসাইড করে যে কে এই ইস্ট জার্মানিতে থাকবে এবং কেমন জীবনযাপন করবে। তাই আমরা রোজই আমাদের জীবনের একটা সমঝোতার মধ্য দিয়ে পার করি। উইসলার চাচ্ছিল তাদের দুজনকার মধ্যে হওয়া আরও অনেক কথা শুনতে, কিন্তু তার আগেই সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যার কারণে তাকে সেখান থেকেই চলে যেতে হয়। নিজের কাজের সেন্টার থেকে বের হওয়ার পর উইসলার একটি বারে যায়, যেখানে কিছুক্ষণ বসে থাকার পর সে লক্ষ্য করে যে মারিয়াও সেখানে এসেছে, যাকে কিনা অনেক চিন্তিত দেখাচ্ছিল। এইসব দেখে উইসলার নিজেকে মারিয়ার একজন ফ্যান হিসেবে পরিচয় দিয়ে তার কাছে যায় এবং সে তাকে সাহস জোগানোর জন্য বলে, তুমি সত্যিই অনেক গুণী একজন শিল্পী। যা শুনে মারিয়া উইসলারকে বলে, যদি আমি আমার শিল্পকলার বদলে নিজের দেহটাকে বেচে দিই তাহলে আমার দর্শকরা আমার সম্পর্কে কি ভাববে? যা শুনে উইসলার বলে, তোমার এইসব কাজ করার কোনো দরকার নেই, কারণ তুমি অনেক ট্যালেন্টেড, তোমার মধ্যে সকল ধরনের গুণ রয়েছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে দর্শকের ভালোবাসা তোমার জন্যই রয়েছে। এইসব কথা শুনে মারিয়া সব বুঝতে পারে এবং তাড়াতাড়ি সে জর্জের কাছে চলে যায় এবং হ্যামসের কাছে যাওয়া বন্ধ করে দেয়। একদিন হঠাৎ করেই জর্জ সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে একটি আর্টিকেল লিখবে এবং ওয়েস্ট জার্মানিতে তা ছাপাবে। সেই আর্টিকেলে জর্জ বছরের পর বছর ঘটতে থাকা আত্মহত্যার কারণ হিসেবে স্টেট সিকিউরিটিকে দোষী সাব্যস্ত করে এবং সে ওই আর্টিকেলে নিজের নামও লিখে না। আর এই সব কিছুতেই তাকে সাহায্য করার জন্য তার বন্ধু, যাতে করে এই আর্টিকেলটি ভালোভাবে পাবলিশ হতে পারে। জর্জের বন্ধুর মতে তার বাসায় সার্ভিলেন্স করা হয়েছে, কিন্তু জর্জ এইসব কথায় বিশ্বাস করে না, আর তাই জর্জকে এটা বিশ্বাস করানোর জন্য তার বন্ধুরা তার বাসায় গিয়ে এমন কথা বলে যা কোনো স্ট্যাসি শুনলে সরাসরি তা বর্ডারে বলে দিবে। এছাড়াও জর্জের বন্ধুরা ওয়েস্ট জার্মানি থেকে একজন এডিটরকে এখানে ডেকে আনে, কিন্তু এই সব কিছু উইসলার শোনার পরও রিপোর্ট করে না এবং বর্ডারেও কোনো কিছুই জানায় না, অর্থাৎ এই সব কিছু সে নিজের মধ্যেই গোপন করে রাখে। এরপর আমরা জানতে পারি জর্জের বন্ধুরা তার জন্য একটি স্পেশাল টাইপরাইটারকে নিয়ে আসে, যাতে করে কেউ জানতে না পারে ওই আর্টিকেল জার্মানির কোন অংশ থেকে এবং কে লিখেছে। আর এই টাইপরাইটারের কথা যেন কেউ জানতে না পারে, তারা এটা নিয়েও কথা বলে নেয়। এইসব কথা যখন উইসলার তার রিপোর্টে লিখে অফিসে যায় বলার জন্য, তখন অফিসারের কাছ থেকে এই অপরাধের শাস্তি শুনে উইসলার আর সেই রিপোর্টটি জমা দেয় না এবং সে অফিসারকে বলে, আমি একাই জর্জের উপর নজর রাখতে চাই, আর এতে করে জর্জও তার আর্টিকেল ভালোভাবে লিখতে পারবে। এভাবেই দেখতে দেখতে একদিন সেই আর্টিকেল ওয়েস্ট জার্মানে পাবলিশ হয়ে যায় এবং সাথে সাথে তা ইস্ট জার্মানিতেও পাবলিশড হয়ে যায়। আর্টিকেলটি পাবলিশ হওয়ার সাথে সাথেই সেই লোকটির খোঁজ শুরু হয়ে যায় যে কিনা এই আর্টিকেলটি লিখেছে। এরই মধ্যে অ্যান্টনের উইস্টারের উপর সন্দেহ হচ্ছিল। ওইদিকে হ্যামস অ্যান্টনের সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় মারিয়া একজন প্রতারক, তাকে শাস্তি দিতে হবে। আসলে মারিয়া একটি ইলিগেল ঔষধ গ্রহণ করেন, আর এই সম্পর্কে হ্যামসও জানত, আর তাই এই অপরাধে হ্যামস তাকে গ্রেফতার করায়। গ্রেফতার করার পর মারিয়াকে ব্ল্যাকমেইল করা হয় সেই আর্টিকেলটি সত্যটি বলানোর জন্য। তারা তাকে এও বলে যে যদি তুমি সত্য বলো তাহলে তোমার ক্যারিয়ার বাঁচতে পারবে, যার কারণে ভয়ে মারিয়া জর্জের নাম বলে দেয়, যার কারণে স্ট্যাসির লোকেরা তাড়াতাড়ি করে জর্জের ঘরে তল্লাশি করতে যায়। কিন্তু সেখানে গিয়ে যখন ওই টাইপরাইটারটি খুঁজে পায় না, তখন উইসলারও অনেক শাস্তি বোধ করে। এরপর জর্জের বন্ধুরা তাকে বলে, আমরা জানি এতক্ষণে মারিয়া সবকিছু স্ট্যাসিদের বলে দিয়েছে,
কিন্তু জর্জ এখনও মারিয়ার উপর বিশ্বাস করছিল। পরদিন হুইসলারকে অফিসে ডেকে আনা হয় এবং তাকে জানানো হয় যে স্ট্যাসি জেনে গিয়েছে যে আসলে ওই আর্টিকেলটি জর্জ লিখেছে। তো নিজের উপর হওয়া সন্দেহ দূর করার জন্য হুইসলার মারিয়ার কাছে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যাতে করে তার উপর থেকে সন্দেহ দূর হয়ে যায় সবার। সেখানে গিয়ে বাধ্য হয়ে হুইসলারকে মারিয়ার কাছে সে টাইপরাইটারটির কথা জিজ্ঞেস করতে হয়। আর তখনই মারিয়া জানতে পারে হুইসলার আসলে তার কোনো ফ্যান নয়, সে একজন স্ট্যাসি অফিসার। এদিকে হুইসলার না চাইতেও মারিয়াকে অনেক কথা জিজ্ঞাসাবাদ করতে হয়, আর তাই ভয় পেয়ে মারিয়া ঘরের ওই অংশের কথা বলে দেয় যেখানে আসলে ওই টাইপরাইটারটি লুকিয়ে রাখা হয়েছিল। এরপর সত্য বলার কারণে মারিয়াকে মুক্তি দেওয়া হয়। স্ট্যাসিদের জর্জের বাড়িতে মারিয়াকে নিয়ে তল্লাশি করতে যাওয়ার আগেই হুইসলার সেখানে গিয়ে উপস্থিত হয়, যাতে করে সে জর্জকে বাঁচাতে পারে এবং তাড়াতাড়ি করে হুইসলার ওই রাইটারটিকে সরিয়ে ফেলে। তো এরপর যখন জর্জের বাড়িতে স্ট্যাসি সদস্যরা এসে তল্লাশি করে, তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না। ফলে তারা মনে করে মারিয়া তাদের সাথে বেইমানি করেছে। এদিকে মারিয়াও অনেক বেশি আফসোস হচ্ছিল, আর তাই সে অনুতপ্ত হয়ে হুইসলারের চোখের সামনেই আত্মহত্যা করে নেয়। হুইসলার যখনই মারিয়ার মৃত্যুর আগে বলতে যাবে যে সে জর্জকে বাঁচিয়েছে, তার আগেই জর্জ সেখানে চলে আসে। মারিয়ার প্রতি জর্জের এমন ভালোবাসা দেখে সেখানে উপস্থিত সকলের হৃদয়ে একটি বিশেষ ছাপ পড়ে যায়, বিশেষ করে হুইসলারের। এদিকে স্ট্যাসিরা ধরে নেয় যে তারা ভুল খবর পেয়েছে এবং তাই অ্যান্টেন জর্জের কাছে ক্ষমা চায় এবং সে কেসটি বন্ধ করে দেয়। কিন্তু অ্যান্টেন আসলে জানত যে এসবের পেছনে হুইসলারের হাত আছে, আর তাই সে হুইসলারকে বলে, এখন তোমার ক্যারিয়ার প্রায় শেষের দিকে, আর তুমি এখন তোমার চাকরির অবসর হওয়ায় আগামী ২০ বছর পর্যন্ত অনেক নিচের পজিশনে কাজ করবে, যেখানে তোমাকে শুধুমাত্র চিঠি খোলার কাজই দেয়া হবে। এভাবেই ৪ বছর কেটে যায় এবং ৪ বছর পর আমরা হুইসলারকে ঠিক সেই কাজটি করতে দেখি যার কথা অ্যান্টন বলেছিল। এভাবেই ৯ নভেম্বর ১৯৮৯ সালে হুইসলার খবর পায় যে বার্লিন বন পুড়ে গিয়েছে, অর্থাৎ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি এক হয়ে গিয়েছে এবং ইস্ট জার্মানির লোকেরা এখন মুক্ত হয়ে গেছে। এটা শোনা মাত্রই হুইসলার তার অফিস থেকে বের হয়ে যায়, যা দেখে বাকিরাও তার পেছনে যায় এবং নিজেদের মুক্তির পথ খুঁজে নেয়। এভাবে ২ বছর পর জর্জ যখন তার লেখা একটি প্লে দেখে, তখন তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, কারণ সে থিয়েটার থেকে বেরিয়ে আসে। আর তখনই সেখানে সে মিনিস্টার হ্যামসকে দেখতে পায়। জর্জ হ্যামসকে জিজ্ঞেস করে, যেখানে সকলের উপর নজর রাখা হচ্ছিল এবং সকলে সার্ভিলেন্সে ছিল, তাহলে আমাকে কেন মুক্ত রাখা হয়েছিল? তখন হ্যামস তাকে বলে, তুমিও ১৯৮৪ সালের দিকে সম্পূর্ণভাবে সার্ভিলেন্সে ছিলে, আর তোমার সম্পর্কে আমরা সব কিছুই জানতাম। এইসব জানার পর জর্জ সত্য যাচাই করার জন্য নিজের বাড়িতে যায়। এরপর সে নিজের বাড়ি তল্লাশি করে এবং সবকিছু তার সামনে ক্লিয়ার হয়ে যায়। আর তাই সে স্ট্যাসির রেকর্ড দেখার জন্য এজেন্সিতে যায়, যেখানে গিয়ে সে তার নিজেকে নিয়ে তৈরি করা রিপোর্ট দেখতে পায়। রিপোর্টটি যিনি তৈরি করেছেন তার নাম কোথাও না লেখা থাকলেও তার একটি কোড জর্জ পেয়ে যায়। সব ফাইল চেক করার পর জর্জ বুঝতে পারে যে সেই সময় টাইপরাইটারটি সরিয়ে ফেলা হয়েছিল। সেই সময় মারিয়া বন্দী ছিল, অর্থাৎ তাকে মারিয়া নয় বরং অন্য কেউ বাঁচিয়েছিল। আর তাকে যে অফিসারটি বাঁচিয়েছিল তাকে নিজের পথ পর্যন্ত হারাতে হয়েছে। এরপর জর্জ সেই অফিসারের একটি রেকর্ড পায়, যেখানে তার ছবি এবং ডিটেলও ছিল, যা দেখা মাত্রই জর্জ ওই অফিসারকে খুঁজতে বেরিয়ে যায়, যাতে করে সেই লোকটিকে একবার হলেও থ্যাঙ্কস জানাতে পারে। এরপরে জর্জ যখন হুইসলারের খোঁজে বেরিয়ে যায়, তখন সে দেখতে পায় হুইসলার এখন একটি সাধারণ পোস্টম্যানের জব করছে এবং নিজের জীবন একাই কাটিয়ে দিচ্ছে। হুইসলারকে দেখে জর্জ বুঝতে পারছিল না যে সে কী করে হুইসলারকে থ্যাঙ্কস জানাবে এবং কী করেই বা তার সামনে যাবে। তাই সে হুইসলারের সাথে দেখা করেনি। এরপর আরও ২ বছর কেটে যায়। হঠাৎ একদিন হুইসলারের চোখে একটি বইয়ের দোকানের উপরে পড়ে যায়। সেখানে সে জর্জের প্রকাশিত একটি বই দেখতে পায়। বইটির নাম অ্যালবার্টের দেওয়া সেই গানটির নামে রাখা হয়েছে। বইটি খুলে হুইসলার দেখতে পায় জর্জ তাকে এই বইটি উৎসর্গ করেছে, আর তাই সে শুধুমাত্র ওই বইটি ক্রয় করে। বিক্রেতা যখন হুইসলারকে জিজ্ঞেস করে বইটি কি আপনি কাউকে গিফট করবেন, তখন শেষ মুহূর্তে এসে হুইসলার তাকে একটাই রিপ্লাই দেয়, না, এটি আমার জন্যই। আর এরই মাধ্যমে এই অস্কারপ্রাপ্ত মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।